যেমন থিওরিটার নাম হচ্ছে ভ্যালেন্স বন্ড থিওরি। কোঅর্ডিনেশন কম্পাউন্ডের যে থিওরিগুলো আমাদের সিলেবাসে আছে, একটা হচ্ছে ওয়ার্নার থিওরি, যেটা পড়িয়ে দিয়েছি, ওয়ার্নারের স্ববর্গীয় তত্ত্ব। আচ্ছা, আর একটা থিওরি যেটা বলছি এখন, সেটা হচ্ছে ভিবিটি, ভ্যালেন্স বন্ড থিওরি। আর একটা আছে ক্রিস্টাল ফিল্ড থিওরি, সিএফটি। এই তিনটে থিওরি আমাদের ক্লাস 12 এর সিলেবাসে আছে, কিন্তু তার মধ্যে শুধু ভ্যালেন্স বন্ড থিওরি, এই ওয়ার্নার থিওরিটাই পড়িয়েছি। কোঅর্ডিনেশন কম্পাউন্ডে ভ্যালেন্স বন্ড থিওরিটা আজকে পড়াবো, অনেকটাই বড়, আর ক্রিস্টাল ফিল্ড থিওরিটা অনেকটাই বড়। আজকে মনে হয় না, যদি মানে নেটওয়ার্ক যদি ঠিকঠাক থাকে তাহলে অনেকটাই চেষ্টা করব। তাহলে কোঅর্ডিনেশন কম্পাউন্ডের ভ্যালেন্স বন্ড থিওরিটা পড়াবো। আগে জেনে যাই এখান থেকে কোশ্চেন কি রকম টাইপের দেয়। যোজ্যতা বন্ধন তত্ত্ব কোশ্চেন কি দেয় তোমাকে, একটা, এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট কোশ্চেন, মানে একটা এই টাইপের কোশ্চেনটাই দেয়। সেটা হচ্ছে নিম্নলিখিত যৌগগুলির ক্ষেত্রে সংকরায়ন, জ্যামিতি আর চৌম্বক প্রকৃতি আলোচনা করো। ডেসক্রাইব the state of hybridization. comma the shape বলতে পারে বা জিওমেট্রিটাই বলে, or geometry and magnetic behavior of the following coordination compound. কোঅর্ডিনেশন কম্পাউন্ড বলতে পারে, আর আয়নও বলতে পারে, আয়ন, উইথ দ্য হেল্প অফ ভ্যালেন্স বন্ড থিওরি, ভিভিটি। এরকম টাইপের কোশ্চেন দেবে তোমাকে। কি বললাম? ভ্যালেন্স বন্ড থিওরির সাহায্যে, যোজ্যতা বন্ধন তত্ত্বের সাহায্যে নিম্নলিখিত যৌগগুলি বা আয়নগুলির, কোঅর্ডিনেশন যৌগগুলি বা আয়নগুলির হাইব্রিডাইজেশন, সংকরায়ন, জিওমেট্রি অ্যান্ড ম্যাগনেটিক বিহেভিয়ার, এটা নির্ণয় করো। তাহলে ভ্যালেন্স বন্ড থিওরির সাহায্যে, যেমন একটা এক্সাম্পল দিয়ে যাবে না তোমাকে, এই যৌগটা NiCl4 থার্ড ব্র্যাকেটের মধ্যে বাইরে 2-, তাহলে NiCl4 2- তোমাকে দিয়েছে। এই যৌগটার যোজ্যতা বন্ধন তত্ত্বের সাহায্যে নিকেলের সংকরায়ন বলতে হবে, এই যৌগটার গঠনাকৃতি বলতে হবে, আর নিকেলের ম্যাগনেটিক বিহেভিয়ার বলতে হবে। হাইব্রিডাইজেশন অফ সেন্ট্রাল মেটাল আয়ন, বা সেন্ট্রাল মেটাল অ্যাটম। জিওমেট্রি তো যৌগটার জিওমেট্রি হবে, আর ম্যাগনেটিক বিহেভিয়ারটাও কিন্তু ওই যৌগটার ম্যাগনেটিক বিহেভিয়ার বলতে পারি আমি। তাহলে তার আগে আমাকে জানতে হবে যে এমনিতে তুমি বলতে পারবে কি এই যৌগ যে নিকেল আছে, সেই নিকেলের সংকরায়ন কত? কেউ বলতে পারবো? নিকেলের হাইব্রিডাইজেশন কত? sp2 বলছে একজন। আর কেউ বলবে নাকি কিছু? আর যাদেরই মনে হচ্ছে sp3, তাদের মনে করাটা ঠিক হয়েছে আর কি। sp3টা ঠিকই মনে করা হয়েছে, কিন্তু এভাবে আমি আন্দাজে তো গুলি চালাতে পারি না যে sp2 না sp3, বা sp3 হলে কেন sp3 হচ্ছে, সেটাকে ভ্যালেন্স বন্ড থিওরির সাহায্যে আমাকে বলতে হবে। তাহলে এটা তো sp3। কোঅর্ডিনেশন নাম্বার যদি 4 হয়, তাহলে দুটো ব্যাপার আছে। কোঅর্ডিনেশন নাম্বার যদি 4 হয়, তাহলে sp3 হাইব্রিডাইজেশন হতে পারে, আর একটা হাইব্রিডাইজেশন আছে, সেটা হচ্ছে dsp2। এটা জানা আছে কি?
কোঅর্ডিনেশন নাম্বার যদি 4 হয় তাহলে দুটো হাইব্রিডাইজেশন হতে পারে, একটা sp3 একটা dsp2। তাহলে কোনটা হবে সেটা তখন বলতে পারছি না, কারণ যদি sp3 হাইব্রিডাইজেশন হয় তাহলে একটা জেমেট্রি, সেই জেমেট্রির নাম হচ্ছে টেট্রাহেড্রাল। আর যদি dsp2 হাইব্রিডাইজেশন হয় তাহলে জেমেট্রিটা হচ্ছে স্কোয়ার প্ল্যানার। তাহলে সেটাই আলোচনা করব আজকে, ঠিক আছে। তার আগে জেনে নি যে ভ্যালেন্স বন্ড থিওরি বলছেটা কি। তোমাদের দেখবে যোজ্যতা বন্ধন তত্ত্ব, বই বার করো, পেজ নাম্বার 558, নতুন বই 558, ব্যালেন্স বন্ড থিওরিটা পাবে। সেখানে অনেকগুলো পয়েন্ট দেওয়া আছে, 1 2 3 4 করে কটা 8খানা পয়েন্ট দেওয়া আছে। সেই ব্যালেন্স বন্ড থিওরিটা কিন্তু পরীক্ষায় বলবে না যে, পরীক্ষায় বলবে যে ব্যালেন্স বন্ড থিওরি লেখো, এরকম বলবে না কিন্তু। তবে তোমাকে এই থিওরির সাহায্যে একটা যৌগের হাইব্রিডাইজেশন, জিওমেট্রি এন্ড ম্যাগনেটিক বিহেভিয়ার বলতে বলবে। সেটা কিভাবে বলবো আমি সেটা শিখিয়ে দিচ্ছি, ছোট করে শিখে নাও। প্রথমে একটা উদাহরণ দিয়ে কাজ করি। দেখো পেজ নাম্বার 559-এ কিন্তু উদাহরণ দেওয়া আছে, NiCl4 থার্ড ব্র্যাকেট ক্লোজের মাথায় 2-। প্রথমে যেটা করতে হবে, ব্যালেন্স বন্ড থিওরিতে দেখবে 1 2 3 4 করে যেটা লেখা আছে, ফার্স্ট কি করতে হবে, প্রথম কাজ, 1 নাম্বার কাজ, ফার্স্ট স্টেপে তুমি যে যৌগটা দিয়েছে সেই যৌগতে কেন্দ্রীয় ধাতব পরমাণুটাকে লিখবে, নিকেল। সেই সেন্ট্রাল মেটাল আয়নের ক্ষেত্রে এই সেন্ট্রাল মেটাল আয়নটা দেখো তৈরি হয়েছে Ni থেকে কত আধান, কত বলো দেখি, Ni এর মাথায় কত, অক্সিডেশন নাম্বার কত? নিকেলের এখানে অক্সিডেশন নাম্বার কত? +2। ওই যে Ni থেকে +2, নিকেল +2 তৈরি হয়েছে, সেই Ni থেকে নিকেল +2 কিভাবে তৈরি হয়েছে, কটা ইলেকট্রন ছেড়ে দেওয়ার ফলে তৈরি হয়েছে? দুটো ইলেকট্রন ছেড়ে দেওয়ার ফলে তৈরি হয়েছে। তাহলে নাম্বার অফ ইলেকট্রন লস কতগুলো হয়েছে টু ফর্ম অ্যান মেটাল আয়ন, সেটা তোমাকে আগে দেখতে হবে। তার আগে ইলেকট্রনিক কনফিগারেশনটা লিখে দেবে। নিকেলের প্রোটন সংখ্যা হচ্ছে 28টা, ইলেকট্রন সংখ্যাটা হচ্ছে 28টা, যেটা লিখবো আমরা এরকম ভাবে, আর্গন 3d8 4s2। যদি বক্সের আকারে লিখি তাহলে এরকম হবে বক্সটা দেখতে, 3d8-এ 5টা ঘর টানবো, সেই 5টা ঘরে 8টা ইলেকট্রনকে সাজাবো। জানি তো কিভাবে সাজাতে হয়, উন্ডের সূত্র অনুযায়ী। প্রথমে আপ স্পিন ফিল আপ হবে, তারপরে ডাউন স্পিন ফিল আপ হবে। আচ্ছা, 4s2 আছে, সেখানে দুটো ইলেকট্রন আছে, সেই দুটো ইলেকট্রন আমি লিখে দিলাম। আচ্ছা, এই ঘরে কিন্তু 4p-ও আছে, 4p-তে কোনো ইলেকট্রন থাকবে কি? 4p-তে কোনো ইলেকট্রন থাকবে না, ভ্যাকেন্ট থাকবে। এবার নিকেল 2+ যখন তৈরি হয়েছে তখন দুটো ইলেকট্রন কোথা থেকে বেরিয়ে গেছে বলো কেউ, বই না দেখে বলো কোথা থেকে বেরোবে ইলেকট্রনটা? 4s থেকে দুটো ইলেকট্রন বেরিয়ে যাবে, আর্গন 3d8 4s0 আর 4p0 ইলেকট্রনিক কনফিগারেশন হয়ে যাবে। তাহলে প্রথম কাজ হচ্ছে যে যত জারণ সংখ্যা হবে সেন্ট্রাল মেটাল আয়নের, সেই সংখ্যক ইলেকট্রনকে তোমাকে রিমুভ করতে হবে। কোথা থেকে? শেষ কক্ষ থেকে। তাহলে শেষ কক্ষ থেকে আমি ইলেকট্রন রিমুভ করে দিয়েছি, আর বাকি যেরকম আছে সেরকম লিখে দিয়েছি। তাহলে প্রথম কাজ হয়ে গেল। দ্বিতীয় কাজ, সেকেন্ড স্টেপ, সেন্ট্রাল মেটাল আয়নের সাথে তোমাকে দেখে নিতে হবে যে কতগুলো লিগ্যান্ড যুক্ত আছে। কতগুলো লিগ্যান্ড যুক্ত আছে? 4টে লিগ্যান্ড যুক্ত আছে। তাহলে সেকেন্ড কাজ হচ্ছে সেই 4টে লিগ্যান্ড যে যুক্ত আছে সেই অনুযায়ী তোমাকে 4টে কক্ষ ফাঁকা করতে হবে। 4টে কক্ষ ফাঁকা করতে হবে। দেখো এখানে 4টে কক্ষ ফাঁকা আছে অলরেডি, একটা পি আর 3টে এস ফাঁকা আছে। এই একটা এস আর 3টে পি, এছাড়া দেখো এখানে কিন্তু একটা একটা করে ইলেকট্রন আছে। এখন
এই দুটো ইলেকট্রনকে যদি আমি একই ঘরে লিখে দিই তাহলে এই ঘরটা ফাঁকা হয়ে যাবে। আমি এই ইলেকট্রনটাকে যদি আমি এখানে জোড়া দিয়ে দিই, পেয়ার্ড করে দিই, তাহলে পেয়ার্ড যদি করে দিই তাহলে এইটা কিন্তু ফাঁকা হয়ে যাবে। তাহলে আমার কাছে দুটো অপশন হয়ে যাবে, একটা অপশন যে sp3 হাইব্রিডাইজেশন হতে পারে বা dsp2 হাইব্রিডাইজেশন হতে পারে যদি আমি ডি অরবিটালটাকে ফাঁকা করতে পারি। কারণ ভ্যালেন্স বন্ড থিওরি অনুযায়ী সেই কক্ষগুলো সংকরায়নে অংশগ্রহণ করে যেগুলো ফাঁকা থাকে। ভ্যালেন্স বন্ড থিওরি অনুযায়ী সেই অরবিটালগুলো যেগুলো ভ্যাকেন্ট তারাই পার্টিসিপেট করে হাইব্রিডাইজেশনে। তাহলে ডি অরবিটালটাকে ফাঁকা করতে হবে, তাহলে তুমি অরবিটালটাকে পার্টিসিপেট করাতে পারবে হাইব্রিডাইজেশনে। তাহলে ফাঁকা হবে কি হবে না, অর্থাৎ এই ইলেকট্রনটা পেয়ার্ড হবে কি হবে না, সেটা কিন্তু নির্ভর করে এই লিগ্যান্ডের উপরে। মন দিয়ে শুনবে, কিন্তু অনেক কিছু বলছি, মন দিয়ে শুনবে। তাহলে সেকেন্ড স্টেপে কি হবে, সেকেন্ড স্টেপে তোমাকে এই ইলেকট্রনগুলোকে রিঅ্যারেঞ্জ করতে হবে। আমি এখানে ছোট করে লিখছি, rearrangement of some unpaired electron বা electrons পেয়ারিং মানে কিছু অযুগ্ম ইলেকট্রনকে যুগ্ম করতে হতে পারে। এটা স্টার দিয়ে লিখলাম। এটা হুন্ডের সূত্রে দেখো অপোজিট কাজ করছে। হুন্ডের সূত্র অনুযায়ী কি হতে পারে, হুন্ডের সূত্র অনুযায়ী কিন্তু ইলেকট্রনগুলো এরকম ভাবে ফিল আপ হয়। এটা যদি পেয়ার্ড করে দিই তাহলে হুন্ডের সূত্রে বিপরীত বা হুন্ডের সূত্রকে মানছে না। এইটা হবে তখনই, অর্থাৎ কিছু ইলেকট্রনকে আমি পেয়ার্ড করতে পারবো তখনই যদি এই লিগ্যান্ডটা, এই যে লিগ্যান্ডটা আমি ব্যবহার করছি, সেই লিগ্যান্ডটা কি রকম লিগ্যান্ড তার উপর ডিপেন্ড করে এটা আমি করতে পারি। এই যে হুন্ড রুলটাকে মানবে না। আচ্ছা, কার উপর ডিপেন্ড করে, ডিপেন্ডিং অন দ্য লিগ্যান্ড স্ট্রেংথ। এই কথাটা মনে রাখো, লিগ্যান্ড স্ট্রেংথ। আমি রিপিট করবো, এখন শুনতে থাকো, যদি বুঝতে না পারো আমি রিপিট করবো সব। তাহলে লিগ্যান্ডের স্ট্রেংথের উপর ডিপেন্ড করে এই রিঅ্যারেঞ্জমেন্টটা হবে। আচ্ছা, লিগ্যান্ড স্ট্রেংথ মানে কি, দু রকমের লিগ্যান্ড পাওয়া যায়। একটাকে বলা হয় উইক ফিল্ড লিগ্যান্ড, যাকে বলা হয় বাংলাতে উইক ফিল্ড লিগ্যান্ডই বলবো। আর একটাকে বলা হয় স্ট্রং ফিল্ড লিগ্যান্ড। এই যে উইক ফিল্ড লিগ্যান্ড আর স্ট্রং ফিল্ড লিগ্যান্ড ব্যাপারটা কি, এখন এইখান পর্যন্ত যা বললাম, তোমাদের কোনো কোশ্চেন থাকলে করো ঝট করে একবার। দেখতে হবে তোমাকে যে কটা লিগ্যান্ড আছে সেই অনুযায়ী অরবিটাল ফাঁকা করবে। এবার অরবিটাল ফাঁকা করার ব্যাপারটা এখানে রিঅ্যারেঞ্জমেন্ট বলে একটা কথা বললাম, রিঅ্যারেঞ্জমেন্ট অফ সাম আনপেয়ার্ড ইলেকট্রন ইন পেয়ারিং ডিপেন্ডিং অন দ্য লিগ্যান্ড স্ট্রেংথ। লিগ্যান্ডের স্ট্রেংথের উপর ডিপেন্ড করে পেয়ারিং ব্যাপারটা হবে। যদি স্ট্রং ফিল্ড লিগ্যান্ড হয়, মন দিয়ে শুনবে, যদি স্ট্রং ফিল্ড লিগ্যান্ড হয় তাহলে এই ইলেকট্রনটাকে পেয়ার্ড সে করে দিতে পারবে, অর্থাৎ ইলেকট্রনটাকে চেপে অন্য ঘরে ঢুকিয়ে দিতে পারবে যদি স্ট্রং ফিল্ড লিগ্যান্ড হয়। আর যদি উইক ফিল্ড লিগ্যান্ড হয় তাহলে চেপে পেয়ার্ড করতে পারবে না। এবার আমি কি করে বুঝবো যে একটা লিগ্যান্ড স্ট্রং ফিল্ড না উইক ফিল্ড? স্ট্রং ফিল্ড লিগ্যান্ড না উইক ফিল্ড লিগ্যান্ড, এই ব্যাপারটাকে পুরো আমি বক্সের মধ্যে বলছি। স্ট্রং ফিল্ড লিগ্যান্ড না উইক ফিল্ড লিগ্যান্ড জানতে গেলে একটা সিরিজ আছে, সেই সিরিজটাকে বলা হয় স্পেকট্রোকেমিক্যাল সিরিজ। সেটা বইতে পাবে, কত নাম্বার পেজে পাবে সেটা আমি তোমাকে বলে দিচ্ছি। আর যদি বই না থাকে তাহলে আমি ওই সিরিজটা লিখছি, সেটা দেখে নাও। পেজ নাম্বারটা বলছি, দাঁড়া। হ্যাঁ, নতুন বইয়েরই বলছি, পুরনো বই বলছি না। সবাই বের করো পেজ নাম্বার 571, 571 পেজ বার করে। ইংলিশ বই আমি জানি না, এখন হাতে বই নেই ইংলিশ, বাংলা বইটাই আছে। সেখানে একটা সিরিজ দেওয়া আছে, সেই সিরিজটার নাম হচ্ছে স্পেকট্রোকেমিক্যাল সিরিজ।
সেখানে দেখবে এরকম দেওয়া আছে, সবারই আগে দেওয়া আছে আই মাইনাস, লেস দ্যান সাইন দিয়ে দেওয়া আছে বি আর মাইনাস, তারপরে লেস দ্যান সাইন দিয়ে দেওয়া আছে এস টু মাইনাস। এইটা পেয়েছি সবাই? পাঁচশো 571। হ্যাঁ, নতুন বই থাকলে পাবে, পুরনো বই আমি জানি না। 571 নেই? হ্যাঁ, তোমাদের 571 চ্যাপ্টার শেষ হয়ে যাচ্ছে? কে জানে বাবা, আমি তো নতুন বইয়ের বলছি, আমার কাছে পুরনো বই নেই। তুমি তুমি পাল্টাতে থাকো, পেয়ে যাবে। আর একটা বই আমার কাছে আছে, সেই বইতে পেজ নাম্বার 563 বার করো, 563 আরেকটা বই আছে, সেখানে দেখো তো। স্পেকট্রোকেমিক্যাল সিরিজ আমি লিখেই দিই তাহলে। হ্যাঁ, পুরনো বই তাহলে। দূর, ভুলভাল বকো না, একদম আপডেটেড ভার্সন যেটা আছে সেটা 571 আছে, আর যেটা একটু পুরনো আছে দেখতে একই রকম সেটা এইসব আছে, দেখে নেবে বইতে। আমি বললাম কি স্পেকট্রোকেমিক্যাল সিরিজ খুঁজে নেবে। ভ্যালেন্স বন্ড স্পেকট্রোকেমিক্যাল সিরিজে যেগুলো প্রথমের দিকে আছে সেগুলোকে বলা হয় উইক ফিল্ড লিগ্যান্ড। আর যেগুলো শেষের দিকে আছে, ডট ডট করে একদম শেষের দিকে, যেমন সাইনাইড আছে, কার্বন মনোক্সাইড আছে, এগুলো হচ্ছে স্ট্রং ফিল্ড লিগ্যান্ড। এবার এতগুলো উইক ফিল্ড আর স্ট্রং ফিল্ড মুখস্থ তো রাখতে পারবে না, যদি রাখতে পারো খুবই ভালো হয়। হ্যাঁ, যদি মুখস্থ রাখতে না পারো তাহলে একটা নিয়ম শিখিয়ে দিচ্ছি, সেই নিয়মটা শুনে নাও। যে সকল লিগ্যান্ড হ্যালোজেন বা অক্সিজেন ডোনার অ্যাটম আছে বা সালফার ডোনার অ্যাটম আছে, সেগুলো সাধারণত উইক ফিল্ড লিগ্যান্ড। কি বললাম? যেগুলো হ্যালোজেন, অক্সিজেন বা সালফার ডোনার অ্যাটম আছে সেগুলো হচ্ছে উইক ফিল্ড লিগ্যান্ড। আর যেগুলো কার্বন, নাইট্রোজেন, ফসফরাস ডোনার অ্যাটম আছে সেগুলো স্ট্রং ফিল্ড লিগ্যান্ড। বুঝলাম ব্যাপারটা? তাহলে দেখো, হ্যালোজেন গুলো হচ্ছে উইক ফিল্ড লিগ্যান্ড। এখন তোমাকে যদি কোশ্চেন করা হয় এই যে NiCl4, তাহলে লিগ্যান্ডটা কি, স্ট্রং ফিল্ড না উইক ফিল্ড? স্ট্রং ফিল্ড। মাথাটা তোমাদের খারাপ হয়ে গেছে, ক্লোরিন হ্যালোজেন নয়? তাহলে উইক ফিল্ড। তাহলে স্ট্রং ফিল্ড লিগ্যান্ড কি বলেছি? স্ট্রং ফিল্ড লিগ্যান্ড পেয়ার্ড করতে পারবে, আর উইক ফিল্ড লিগ্যান্ড পেয়ার করতে পারবে না। তাহলে বলো দেখি, এই যৌগতে এই ইলেকট্রনটা কি ডি অরবিটালটা ফাঁকা করতে পারবে, পেয়ার্ড করতে পারবে? আমি বললাম ডি অরবিটালটাকে কি পেয়ার্ড করতে পারবে, ইলেকট্রনটাকে পেয়ার্ড করতে পারবে ক্লোরিন? হ্যাঁ, এইটা বলতে এতক্ষণ লাগাচ্ছ কেন? না, পারবে না। তাহলে এই তিনটে অরবিটাল ফাঁকা থাকবে, ডি অরবিটালটাকে ফাঁকা করতে পারবে না, এই দুটো ইলেকট্রন আনপেয়ার্ড অবস্থাতেই থাকবে। তার মানে রিঅ্যারেঞ্জমেন্ট হবে না। এই জায়গাটা বুঝলাম? দেখো তো, রিঅ্যারেঞ্জমেন্ট কেন করতে পারবে না ক্লোরিন? কারণ ক্লোরিন হচ্ছে উইক ফিল্ড লিগ্যান্ড। তাহলে ফার্স্ট স্টেপ আর সেকেন্ড স্টেপ হয়ে গেল। এটা সেকেন্ড স্টেপ, যে পেয়ার্ড করবে কি করবে না, আর অরবিটাল গুলোকে ফাঁকা করবে কি করবে না। এরপর যে অরবিটাল গুলো ফাঁকা আছে তারা নিজেদের মধ্যে সংকরায়ন করবে। থার্ড স্টেপে কি হবে? হাইব্রিডাইজেশন হবে।
কার উপর ডিপেন্ড করে হাইব্রিডাইজেশন হবে? কতগুলো লিগ্যান্ড আছে সেই সংখ্যার উপর ডিপেন্ড করে, লিগ্যান্ডের সংখ্যা। কটা লিগ্যান্ড আছে বলো? তাহলে লিগ্যান্ডের সংখ্যা যদি 4 হয়, কি কি সংকরায়ন হবার চান্স আছে আমি কি বলেছি? sp3 বা dsp2। dsp2 হবে না কেন বুঝলাম? dsp2 হতে গেলে ডি অরবিটালটা ফাঁকা করতে হবে, কিন্তু ডি অরবিটাল ফাঁকা করতে পারবে না কারণ লিগ্যান্ডটা উইক ফিল্ড আছে। হ্যাঁ, উইক ফিল্ড আছে। এবার আমি তোমাকে বলে দিচ্ছি, বই আছে ভ্যালেন্স বন্ড থিওরি, সেই ভ্যালেন্স বন্ড থিওরি বই পেজটা বার করলে তুমি বুঝে যাবে, যদি কোঅর্ডিনেশন নাম্বার 4 হয়, 4 থেকে আছে আমাদের সিলেবাসে, তাহলে 4 হয়, তাহলে হাইব্রিডাইজেশন হবে sp3, জিওমেট্রি হবে টেট্রাহেড্রাল, শর্টকাটে লিখছি চতুস্তলকীয়। আবার আছে দেখো, যদি কোঅর্ডিনেশন নাম্বার 4 হয় আর হাইব্রিডাইজেশন হয় dsp2, তাহলে স্কোয়ার প্ল্যানার হবে, শর্টকাটে লিখলাম স্কোয়ার প্ল্যানার হবে। যদি কোঅর্ডিনেশন নাম্বার 5 আমাদের সিলেবাসে নেই, তাও লিখে দিচ্ছি, যদি 5 হয় হাইব্রিডাইজেশন হবে sp3d, তাহলে জিওমেট্রি হবে ট্রাইগোনাল বাইপিরামিডাল TBP। আর কোঅর্ডিনেশন নাম্বার যদি 6 হয়, তাহলে হাইব্রিডাইজেশন হবে sp3d2 বা অর d2sp3। আর জিওমেট্রি হবে অক্টাহেড্রাল, এইটা দেখবে ছকের আকারে লেখা আছে তোমাদের বইতে। আমাদের সিলেবাসে যদি কোঅর্ডিনেশন নাম্বার 4 আর কোঅর্ডিনেশন নাম্বার 6টাই আছে, তাহলে এখন কোঅর্ডিনেশন নাম্বার 4 এর আলোচনা করছি আমি। তাহলে কি বললাম, যে হাইব্রিডাইজেশন হবে কতগুলো অরবিটাল ফাঁকা আছে তার উপর নির্ভর করবে, আর যে ইলেকট্রনটা আছে সেই ইলেকট্রনের যে লিগ্যান্ডটা আছে সেই লিগ্যান্ডের সংখ্যা কি, আর স্ট্রং ফিল্ড না উইক ফিল্ড। এরপরের স্টেপটা একটু বলে দিই। এরপরের স্টেপ হচ্ছে যে ওই যে ফাঁকা কক্ষক আছে, আমি এখানে ছবিটা আঁকছি, আবার দেখো, ফোরএস আর 4p, আর এখানে 8টা ইলেকট্রন 3d তে আছে। হাইব্রিডাইজেশন হবে sp3। যখনই sp3 হাইব্রিডাইজেশন হবে, তখন সমশক্তি সম্পন্ন 4টে কক্ষক তৈরি করবে, 1 2 3 4। এই 4টির নাম কি? sp3, sp3, sp3 আর sp3। ঠিক আছে, হাইব্রিডাইজেশন করার পর 4টে sp3 তৈরি করবে। ফোর্থ স্টেপে কি হবে? ফোর্থ স্টেপে এই যে ফাঁকা কক্ষক গুলো আছে, সেই ফাঁকা কক্ষকে লিগ্যান্ড নিজের 2টো করে ইলেকট্রন ঢোকাবে। লিগ্যান্ড এই অরবিটাল গুলোতে 4টে ক্লোরিন আছে, সেই 4টে ক্লোরিন 2টো করে ইলেকট্রন প্রবেশ করাবে। সেই ইলেকট্রন গুলোকে ক্রস চিহ্ন দিয়ে আমি লিখছি। তাহলে 4টে ক্লোরিন 8টা ইলেকট্রন প্রবেশ করাবে, সেই যৌগটা হয়ে যাবে NiCl4 2-। তাহলে এই ব্যাপারটা ঘটবে, 4টে ক্লোরিন 2টো করে ইলেকট্রন সেই অরবিটাল গুলোকে ফাঁকা কক্ষক গুলোতে প্রবেশ করিয়ে দেবে। ঠিক আছে, এবার জিওমেট্রি যেটা পাবো সেই জিওমেট্রিটা এরকম দেখতে হবে। Ni টেট্রাহেড্রালি 4টে ক্লোরিন, থার্ড ব্র্যাকেট ক্লোজ করব, মাথায় 2- দেবো। আর একটা জিনিস যেটা থেকে গেল, এটা টেট্রাহেড্রাল স্ট্রাকচার। আর একটা জিনিস যেটা থেকে গেল ম্যাগনেটিক বিহেভিয়ার। এবার দেখো এই যৌগতে কটা আনপেয়ার্ড ইলেকট্রন আছে? যৌগতে কটা আনপেয়ার্ড ইলেকট্রন আছে? 2টো আনপেয়ার্ড ইলেকট্রন আছে, 2টো। দুটো অযুগ্ম ইলেকট্রন আছে, তাহলে এটা প্যারাম্যাগনেটিক হবে। যারা জানে না জেনে নাও, আনপেয়ার্ড ইলেকট্রন থাকলে প্যারাম্যাগনেটিক, আর আনপেয়ার্ড ইলেকট্রন না থাকলে ডায়াম্যাগনেটিক। তাহলে এটা 2 ইলেকট্রন প্যারাম্যাগনেটিক। আর একটা জিনিস আছে ম্যাগনেটিক মোমেন্ট, মিউ বলা হয়, মিউ। ম্যাগনেটিক মোমেন্ট ফর্মুলা হচ্ছে x × x + 2
বোর ম্যাগনেটন। তাহলে ম্যাগনেটিক মোমেন্ট কত হবে? ম্যাগনেটিক মোমেন্ট হবে √2 × 2 + 2 বোর ম্যাগনেটন বিএম, যেটাকে বলবো আমরা √6 বিএম। তাহলে ম্যাগনেটিক মোমেন্টও বের করে দিলাম। তাহলে জিওমেট্রিটা কি হলো? জিওমেট্রিটা হয়ে গেল টেট্রাহেড্রাল জিওমেট্রি, হাইব্রিডাইজেশন হয়ে গেল sp3। এর পুরো ব্যাপারটাকে আবার থেকে রিপিট করছি। তাহলে প্রথমে কি হয়, যে যৌগটা তোমার দেওয়া হয় সেই যৌগটাতে সেন্ট্রাল মেটাল আয়নটাকে লিখতে হয়। ফার্স্ট স্টেপে কি করতে হয়, যে সেন্ট্রাল মেটাল আয়নটা আছে তার অক্সিডেশন নাম্বার কত সেই অনুযায়ী সেই ইলেকট্রন ছেড়ে দেবে শেষ কক্ষ থেকে। শেষ কক্ষ থেকে ইলেকট্রন ছেড়ে দেওয়ার পর সেকেন্ড স্টেপে তুমি কি দেখবে, যে কতগুলো লিগ্যান্ড আছে সেই অনুযায়ী তুমি হাইব্রিডাইজেশন করতে চাইবে। কিন্তু হাইব্রিডাইজেশন করতে গেলে তোমার ফাঁকা কক্ষক চাই, ফাঁকা কক্ষক অংশগ্রহণ করে ভ্যালেন্স বন্ড থিওরি অনুযায়ী। ফাঁকা কক্ষক করার জন্য ইলেকট্রন রিঅ্যারেঞ্জমেন্টের প্রয়োজন হতে পারে মাঝে মধ্যে। রিঅ্যারেঞ্জমেন্ট হবে কি হবে না সেটা ডিপেন্ড করে লিগ্যান্ডের উপর। যদি লিগ্যান্ডটা উইক ফিল লিগ্যান্ড থাকে তাহলে রিঅ্যারেঞ্জমেন্ট হবে না, আর যদি স্ট্রং ফিল লিগ্যান্ড থাকে তাহলে রিঅ্যারেঞ্জমেন্ট হবে। রিঅ্যারেঞ্জমেন্ট হওয়ার পর ফাঁকা কক্ষক তৈরি হবে, সেই ফাঁকা কক্ষকগুলো সংকরায়নে অংশগ্রহণ করবে। সেটাও কিন্তু লিগ্যান্ডের সংখ্যা অনুযায়ী। কটা লিগ্যান্ড আছে? যদি 6টা লিগ্যান্ড থাকে তাহলে কি সংকরায়ন হবে? যদি 6টা লিগ্যান্ড থাকে তাহলে কি সংকরায়ন? তাহলে অক্টাহেড্রাল নয়, সংকরায়ন হচ্ছে এই চাপা 6টা লিগ্যান্ড থাকলে sp3d বা d2sp3 হাইব্রিডাইজেশন হবে। কি বললাম? 6 যদি লিগ্যান্ডের সংখ্যা 6, কোঅর্ডিনেশন নাম্বার যদি 6 হয়, লিগ্যান্ডের সংখ্যা 6 বা কোঅর্ডিনেশন নাম্বার 6 বললে খুব ভালো হয়, কোঅর্ডিনেশন নাম্বার যদি 6 হয় তাহলে sp3d2 বা d2sp3 হাইব্রিডাইজেশন হয়, আর জিওমেট্রিটা অক্টাহেড্রাল। এটা যেটা বলছি না লিগ্যান্ডের সংখ্যার উপর, লিগ্যান্ডের সংখ্যা না বলে যদি কোঅর্ডিনেশন সংখ্যা বলি তাহলে খুব ভালো হয়। তাহলে কোঅর্ডিনেশন সংখ্যার উপর ডিপেন্ড করে হাইব্রিডাইজেশনটা হবে। তারপরে কি হবে, হাইব্রিডাইজেশন হওয়ার পর সমান শক্তি সম্পন্ন কক্ষক তৈরি করবে। যতগুলো অ্যাটমিক অরবিটাল পার্টিসিপেট করবে ততগুলো হাইব্রিড অরবিটাল তৈরি হবে। যে সেখানে লিগ্যান্ড নিজের দুটো দুটো করে ইলেকট্রন প্রবেশ করিয়ে এই যৌগটা শেষমেশ তৈরি করবে। জিওমেট্রিটা এরকম হবে। তারপর ম্যাগনেটিক বিহেভিয়ার দেখবো কটা আনপেয়ার্ড ইলেকট্রন আছে। যদি আনপেয়ার্ড ইলেকট্রন থাকে তাহলে প্যারাম্যাগনেটিক, যদি আনপেয়ার্ড ইলেকট্রন না থাকে তাহলে ডায়াম্যাগনেটিক। আর পেয়ার্ড আনপেয়ার্ড ইলেকট্রন থাকলে প্যারাম্যাগনেটিক হলে ম্যাগনেটিক মোমেন্ট পাওয়া যাবে। সেই ম্যাগনেটিক মোমেন্টকে মিউ দিয়ে চিহ্নিত করা হয়। সে মিউ সমান হচ্ছে √x × x+2 বোর ম্যাগনেটন। এটা হচ্ছে একক, এটা ইউনিট বোর ম্যাগনেটন। তাহলে দেখা গেল যে NiCl4 2- হচ্ছে প্যারাম্যাগনেটিক, ম্যাগনেটিক মোমেন্ট √6 বোর ম্যাগনেটন, আর জিওমেট্রি হচ্ছে টেট্রাহেড্রাল, হাইব্রিডাইজেশন হচ্ছে sp3। এরপরে যে যৌগটা করব সেই যৌগটা হচ্ছে নিকেল টেট্রাসায়ানাইড বা কোবাল্ট হতে পারে, আমি নিকেলটাই দেখাচ্ছি। NiCN4 2- এটা করব। আচ্ছা, ভ্যালেন্স বন্ড থিওরি অনুযায়ী যদি এর হাইব্রিডাইজেশন জিওমেট্রি আর ম্যাগনেটিক বিহেভিয়ার বলে তাহলে 1 নাম্বার স্টেপ কি করব, ফার্স্ট স্টেপ কি করব? প্রথমে তো নিকেল লিখে নিলাম। সেই নিকেলের ইলেকট্রনিক কনফিগারেশন হচ্ছে আর্গন 3d8 4s2 বা 4s2 আর 4p0। আর এইটাকে আমি এখানে লিখে দিচ্ছি, দেখো। তারপরে স্টেপে কি করব তোমরা বলো, আমি বলবো না। দেখে নাও অক্সিডেশন নাম্বার বলো কত আছে, আমি বলবো না। +2, নিকেল +2। তাহলে কি হবে, ওই আর্গন থেকে এই 4s থেকে আবার দুটো ইলেকট্রন বেরিয়ে যাবে। তাহলে 4s0 আর 4p0 তাহলে কি থাকবে, 3d8 থাকবে। এটা ফার্স্ট স্টেপ হয়ে গেল, তাই তো? এরপরের স্টেপটা কি হবে, অরিত্র? এরপরে কি করবে তোমরা? এরপর রিঅ্যারেঞ্জমেন্ট হবে, তাই না? নিকেল 2+ এর রিঅ্যারেঞ্জমেন্ট হবে। কেন নিকেল 2+ রিঅ্যারেঞ্জমেন্ট করবে এবারে? আগেরটা করছিল না, এবার করবে কেন?
স্ট্রং ফিল্ড লিগ্যান্ড আছে, স্ট্রং ফিল্ড লিগ্যান্ড আছে বলে এই অরবিটালটাকে সে কি করবে, জোড়া করে দেবে, ইলেকট্রনটাকে জোড়বদ্ধ করে আর বাকিগুলো ফাঁকা করে দেবে, একটা ফাঁকা করে দিল। তাহলে দেখো এইখানে 8টা ইলেকট্রন হয়ে গেল, এই অরবিটালটা ফাঁকা হয়ে গেল। এই জায়গাটায় মেন জিনিস শেখার আছে আমাদের, যে ইলেকট্রনটাকে যুগ্ম করে দেবে, বিজোড় ইলেকট্রনটাকে যুগ্ম করে দেবে, যেহেতু স্ট্রং ফিল্ড লিগ্যান্ড আছে, স্ট্রং ফিল্ড লিগ্যান্ড সাইনাইড, এটা ক্লোরিন কিন্তু করতে পারেনি, সাইনাইড করে দেবে। তাহলে এখন হাইব্রিডাইজেশনটা কি হবে, বলো? DsP2 হবে, অর্থাৎ একটা ডি, একটা এস আর দুটো পি নেবে, DsP2 হবে হাইব্রিডাইজেশন। তাহলে 4টে DsP2 হাইব্রিড অরবিটাল তৈরি হবে, 1 2 3 4, 4টে। তারপরে স্টেপে কি হবে, সাইনাইড থেকে দুটো করে ইলেকট্রন ফিল আপ হবে এখানে, দিয়ে ক্রস চিহ্ন দিয়ে সাইনাইডের ইলেকট্রন গুলোকে লিখে দিলাম। হাইব্রিডাইজেশন কি হবে, DsP2। আর জিওমেট্রি কি হবে তাহলে, স্কোয়ার প্ল্যানার জিওমেট্রি হয়ে গেল, স্কোয়ার প্ল্যানার জিওমেট্রি আমি করে দিলাম। দেখো বোঝাতে পেরেছি? ম্যাগনেটিক বিহেভিয়ার কি হবে বলো, ম্যাগনেটিক বিহেভিয়ার, ভেরি গুড, ডায়াম্যাগনেটিক হবে। কেন ডায়াম্যাগনেটিক হবে, নো আনপেয়ার্ড ইলেকট্রন, কোনো আনপেয়ার্ড ইলেকট্রন নেই, নো আনপেয়ার্ড ইলেকট্রন। তাহলে আমরা কি দেখতে পারলাম, যেহেতু কোনো আনপেয়ার্ড ইলেকট্রন নেই, ডায়াম্যাগনেটিক প্রপার্টি হবে। তাহলে কি দেখতে পারলাম, নিকেল টেট্রা সাইনাইডের ক্ষেত্রে হাইব্রিডাইজেশন হয় DsP2, আর জিওমেট্রি হয় স্কোয়ার প্ল্যানার, আর ম্যাগনেটিক বিহেভিয়ার কি হয়ে যায়, ডায়াম্যাগনেটিক। এইটাই কিন্তু NiCl4 এর ক্ষেত্রে আলাদা হয়ে গেল। পরীক্ষায় কোশ্চেন যদি দিয়ে দেয় NiCl4 2- এবং NiCN4 2- এর জিওমেট্রি কি হবে, ভ্যালেন্স বন্ড থিওরি অনুযায়ী বলো, বলতে পারবো তো? আর একটা ইম্পর্টেন্ট যৌগ দিচ্ছি, এটা তোমরা করবে, আমি শুধু হেল্প করব তোমাদেরকে। NiCO4, এটা নাম হচ্ছে নিকেল টেট্রা কার্বনিল। তোমার কাজ হচ্ছে ভ্যালেন্স বন্ড থিওরি থেকে এই যৌগটার জিওমেট্রি, সেন্ট্রাল মেটাল আয়নের বা সেন্ট্রাল মেটাল অ্যাটমের হাইব্রিডাইজেশন আর ম্যাগনেটিক বিহেভিয়ার বলবে। সবাইকে কাজ দিলাম, নিজে থেকে করা, আমি হেরেছ। নিকেলের অক্সিডেশন নাম্বার নেই না, বল 0, বলো 0। নিকেল এখানে অক্সিডেশন নাম্বার হচ্ছে 0, তাহলে ইলেকট্রনিক কনফিগারেশন হচ্ছে ইলেকট্রন বেরোবেই না, সেজন্য তো ইম্পর্টেন্ট বললাম। তাহলে আমি লিখছি, দেখো ডি অরবিটালে 8টা ইলেকট্রন, এসে 2টো ইলেকট্রন আর পিতে ফাঁকা। এখন তোমাকে হাইব্রিডাইজেশন করতে গেলে কি করতে হবে, বলেছি কি কক্ষগুলোকে ফাঁকা করতে হবে। ফাঁকা করতে গেলে তো এস এর ইলেকট্রন তো আছে, সেই এস এর ইলেকট্রনটা কি করবে, CO কার্বন মনোক্সাইড এত স্ট্রং ফিল্ড লিগ্যান্ড যে এস এর ইলেকট্রনগুলোকে ডিতে ঢুকিয়ে দেবে। এস এর ইলেকট্রনগুলো কোথায় ঢুকিয়ে দেবে, কি বললাম, ডিতে। যদি এস এর ইলেকট্রন ডিতে ঢুকিয়ে দেয় তাহলে ডি অরবিটাল পুরো ফুলফিলড হয়ে গেল, 10টা ইলেকট্রন, আর এস ফাঁকা হয়ে গেল, sp3 হাইব্রিডাইজেশন করবে। যেহেতু CO স্ট্রং ফিল্ড লিগ্যান্ড,
তাই 4s এর দুটি ইলেকট্রনকে থ্রিডিতে পুনর্বিন্যাস করে দেবে, থ্রিডিতে প্রবেশ করিয়ে দেবে, করিয়ে যুগ্ম ইলেকট্রন যুগ্ম করে দেবে। আর ফাঁকা করে দেবে কি, 4s-টাকে ফাঁকা করে দেবে। তাহলে হাইব্রিডাইজেশন হলো sp3, ডায়াম্যাগনেটিক অবশ্যই, আর কার্বনিল থেকে দুটো দুটো করে ইলেকট্রন ফিল আপ হবে। এই যে ক্রস চিহ্ন দিচ্ছি, পরীক্ষার সময় এগুলো দিতে হবে সব। আর জিওমেট্রিটা যাবে টেট্রাহেড্রাল, এখানে জিওমেট্রিটা আঁকছি। ni 4টে, শীর্ষবিন্দুতে 4টে CO টেট্রাহেড্রালের, ঠিক আছে? তাহলে টেট্রাহেড্রাল হয়ে গেল। কিভাবে করতে হয় সেটা শিখিয়ে দিয়েছি। কোশ্চেন কি দেবে প্রথমেই বলে দিয়েছি যে এইটা কোশ্চেন দেবে। নিম্নলিখিত যৌগগুলির ক্ষেত্রে সংকরায়ন, জিওমেট্রি আর ম্যাগনেটিক বিহেভিয়ার বলা, অনেক সময় ম্যাগনেটিক মোমেন্টও বার করতে দিতে পারে, মিউ বার করো। আর এখানে দিলাম একটা যৌগ দিয়েছি NiCl4 2-, আর একটা বললাম লিখে রাখো NiCN4 2-, NiCO4। এছাড়া আরো অনেক আছে, বইতে দেখে না, প্রচুর আছে। বলে দেবো নাকি কতগুলো? CuCl4 2-, NiCl কি বলছো? এবার আছে 6 কোঅর্ডিনেটেড যৌগের ভ্যালেন্স বন্ড থিওরির সাহায্যে জিওমেট্রি, হাইব্রিডাইজেশন আর ম্যাগনেটিক বিহেভিয়ার বার করব। 6 কোঅর্ডিনেটেড। প্রথমে যে যৌগটা আমি লিখবো সেটা হচ্ছে CO, কোবাল্ট। Na3(6), মাথায় 3+, এইটা। আর একটা করবো, এবং এই যৌগটাও করে নেবো, পাশাপাশি লিখছি আমি। এবং হচ্ছে COH6, মাথায় 3-। এই দুটো যৌগর ভ্যালেন্স বন্ড থিওরির সাহায্যে জিওমেট্রি, হাইব্রিডাইজেশন আর ম্যাগনেটিক বিহেভিয়ার আমরা নির্ণয় করব। সব একই রকম, শুধু এক জায়গায় চেঞ্জ হবে, সেই জায়গাটা আমি বলে দিচ্ছি তোমাকে। যেমন কি প্রথমে একদম সবাই করো, কোবাল্ট একবারে জারণ সংখ্যা কত হয় মাথায় লিখে দাও, 3+। আর যদি 3+ হয় তাহলে ইলেকট্রনিক কনফিগারেশন একবারে লিখছি, তোমরা নিশ্চয়ই শিখে গেছো এতদিনে। সেটা হচ্ছে ডি এর মাথায় হবে 6, দেখে নেবে 6 হবে ডি এর মাথায়। করে দেখেছো তো? এক, 2, 3, 4, 5, 6। 4s0, 4p0। কেউ কথা বলছে না কেন? ঘুমিয়ে গেলে সবাই? এবার হাইব্রিডাইজেশনটা D2sp3 হবে। আর কোশ্চেনটা বলছি, হাইব্রিডাইজেশনটা D2sp, শোনো, হাইব্রিডাইজেশনটা D2sp3 হবে নাকি sp3d2 হবে, সেটা নির্ভর করবে কার উপরে? সেটা লিগ্যান্ডের উপর নির্ভর করবে। হাইব্রিডাইজেশন D2sp3 হবে যখন লিগ্যান্ডটা স্ট্রং ফিল্ড হবে। স্ট্রং ফিল্ড যদি থাকে তাহলে কি পেয়ার্ড করে দুটো অরবিটাল ফাঁকা করতে পারবে?
এইটাকে বলা হয় ইনার অরবাইটাল অক্টাহেড্রাল। আর যদি sp3d2 হবে যখন লিগ্যান্ডটা উইক ফিল্ড হবে, এটা বলা হয় আউটার অরবাইটাল অক্টাহেড্রাল। ব্যাপারটা কি, এই ডিটা মানে দেখো ভেতরের ডিটা নিয়েছি 3d6, ভেতরের ডিটাকে নিয়েছি। যদি n-1d অংশগ্রহণ করে হাইব্রিডাইজেশনে তাকে বলা হয় ইনার অরবাইটাল, বাংলায় বলা হয় অভ্যন্তরীণ কক্ষক ঘটিত জটিল যৌগ, ইনার অরবাইটাল অক্টাহেড্রাল কমপ্লেক্স। আর যদি বাইরের ডি থাকে, অর্থাৎ এখানে হাইব্রিডাইজেশনে n-1d, ns আর np ব্যবহার হবে, আর এখানে হবে ns, np আর nd। যদি 4d অরবাইটাল অর্থাৎ 4p এর পর তো 4d আছে, সেই 4dটা 0 আছে, সেই বাইরের ডিটা যদি ব্যবহার করে সে, তাহলে অরবাইটালটা হবে sp3d2। আর ভেতরের ডিটা যদি ব্যবহার করে তাহলে আছে d2sp3। জিওমেট্রি দুটোর ক্ষেত্রেই কিন্তু অক্টাহেড্রাল। তাহলে এই যে যৌগটা আছে CONH3 3+, সেখানে হাইব্রিডাইজেশন কি হবে, d2sp3 হবে না sp3d2 হবে? যেহেতু NH3 লিগ্যান্ড স্ট্রং ফিল্ড, হ্যাঁ sp3d2 হবে। এই ভুলভাল জিনিসগুলোই প্রথমে বলে গো এই ছেলেগুলো। যেহেতু লিগ্যান্ডটা NH3 স্ট্রং ফিল্ড, তাহলে কি হাইব্রিডাইজেশন হবে, d2sp3। কারণ কি, এটা পেয়ার্ড করে দেবে, দেখো পেয়ার্ড করে দিলাম আমি, 1 2 3 4 5 6, d2sp3। ছটা অরবাইটাল তৈরি করবে, ছটা। আর এখানে ছটা অ্যামোনিয়া থেকে দুটো দুটো করে ইলেকট্রন প্রবেশ করে যাবে। জিওমেট্রিটা হবে অক্টাহেড্রাল, দেখতে এরকম হবে। রমেশ, তোমার মাথায় মারবো আমি চাটি। তুমি sp3d2 কেন বললে? এইটা। আর ম্যাগনেটিক বিহেভিয়ার কি হবে বলো রমেশ? ম্যাগনেটিক বিহেভিয়ার প্যারা না ডায়া? ডায়াম্যাগনেটিক, এটা ঠিক বলেছো, মার খেলে না যাও। ডায়াম্যাগনেটিক। ম্যাগনেটিক মোমেন্ট কি হবে, মিউ সমান কত হবে? মিউ সমান কি হবে? আনপেয়ার্ড ইলেকট্রন আছে, ম্যাগনেটিক মোমেন্ট 0 হবে। এবার এইটা করো, COF6, হ্যাঁ COF6 3- করো। তাহলে এবার এইটা করে দেখাও সবাই, তুমি বুঝতে পারবে যে এক্ষেত্রে কি হচ্ছে হাইব্রিডাইজেশনটা আর কেন হচ্ছে সেটাও বলতে পারবে। এখানেও কোবাল্ট 3+ আছে, তাহলে ওই 3d6ই থাকবে। ছয় 3d6 আছে, আর 4s0, 4p0, 4p0 আর 4d0। এই 4d0 কেন আমি লিখছি, এখানে 5টা অরবিটাল, জায়গা নেই বলে আমি 2 3টে দেখাচ্ছি। হ্যাঁ, 5টা অরবিটাল আছে ডিতে, 5টা আছে, আমি 3টে লিখেছি, এখানে জায়গা নেই, নাহলে বোর্ডের বাইরে বেরিয়ে যাবে। এবার এখানে দেখো লিগ্যান্ডটাকে তোমাকে দেখতে হবে, কি লিগ্যান্ড আছে, স্ট্রং ফিল্ড না উইক ফিল্ড? তাহলে উইক ফিল্ড থাকলে এই ডি অরবিটাল গুলোকে পেয়ার্ড করতে পারবে কি ইলেকট্রনগুলোকে? পারবে না। তখন পারবে না যেহেতু, তখন ওকে বাইরের অরবিটালটা নেবে, ও sp3d2 নেবে, বাইরের দুটো ডি নেবে।
যেহেতু ফ্লোরিন আছে, ক্লোরিন আছে, জল আছে, এগুলো যদি থাকে, ফ্লোরিন ক্লোরিন জল এইরকম টাইপের যদি লিগ্যান্ড থাকে, তাহলে সে বাইরের অরবাইটাল নেবে, যাকে বলা হয় আউটার অরবাইটাল, আউটার অরবাইটাল ইনার অক্টাইডাল কমপ্লেক্স। এইটা হাইব্রিডাইজেশন। তখন আবার 6টা অরবাইটাল তৈরি হবে, সেই 6টা অরবাইটালে দুটো দুটো করে ইলেকট্রন ফ্লোরিন থেকে ফিল আপ হবে, হাইব্রিডাইজেশন হয়ে যাবে sp3d2, আর স্ট্রাকচার একই হবে। স্ট্রাকচার কি? অক্টাহেড্রাল, 6টা ফ্লোরিন। ম্যাগনেটিক বিহেভিয়ারটা কি হবে বলো? প্যারাম্যাগনেটিক হবে। আর প্যারাম্যাগনেটিক শুধু হবে না, 4 ইলেকট্রন প্যারাম্যাগনেটিক হবে। মিউ ভ্যালু হবে √4 × 4+2। বুঝতে পারলাম ব্যাপারটা? কখন ইনার অরবাইটাল কখন অক্টাহেড্রাল হবে, আউটার অরবাইটাল হবে, এটা কিন্তু পরীক্ষায় দেয় খুব। হ্যাঁ, তাহলে সেই অনুযায়ী আরেকটা দিদি দেখি করতে পারছো কিনা। এটা নিজে থেকেই করবে, আমি বলবো না, আর কোনো ব্যতিক্রম দেবো না, সহজই দিচ্ছি। ঠিক আছে? সেটা হচ্ছে CrNH3(6) 3+, ক্রোমিয়াম হেক্সামিন, বা বলতে পারি হেক্সামিন ক্রোমিয়াম 3 আয়ন। ইউপ্যাক নমেনক্লেচার করে দিলাম। এটা সবাই করে দেখাও আমাকে। আমি বলবো না কিন্তু, তোমরা নিজে থেকেই করবে, আমাকে বলবে ইনার অরবাইটাল হবে না আউটার অরবাইটাল। তাহলে 3d5 ক্রোমিয়াম 4s1, 3টে ইলেকট্রন বেরিয়ে গেছে, একটা S থেকে বেরিয়েছে আর দুটো D থেকে বেরিয়েছে। তাহলে হাইব্রিডাইজেশন কি হবে? D2sp3। এইখানে একটা ঘটনা ঘটছে দেখো, যদিও D2sp3 মানে ইনার অরবাইটাল অক্টাহেড্রাল কমপ্লেক্স তৈরি হচ্ছে, কিন্তু প্যারাম্যাগনেটিক। তার মানে ইনার অরবাইটাল আর আউটার অরবাইটালের সাথে প্যারাম্যাগনেটিক ব্যাপারটা পুরোপুরি মিলে যাবে না কিন্তু। হ্যাঁ, কিন্তু এইটা ঠিক, যদি D2sp3 হয় তাহলে স্ট্রং ফিল্ড লিগ্যান্ড হবে, এটা ঠিক। স্ট্রং ফিল্ড লিগ্যান্ড হলে D2sp3। এখানে পেয়ারিং এর ব্যাপার হয়নি, পেয়ার করতে হয়নি, কারণ দুটো অরবিটাল আগে থেকে ফাঁকা আছে। কেউ যদি এগুলোকে পেয়ার করেছো তাহলে ভুল করে দিয়েছো সে। এটা 3 ইলেকট্রন প্যারাম্যাগনেটিক। তোমাদেরকে করতে দিয়ে আমি নিজেই করে দিচ্ছি, দেখছো ধৈর্য নেই তোমাদের, তোমরা পারবে না, আমি শিখিয়ে দিচ্ছি তোমাদেরকে, করেও দিচ্ছি। এইটা করো, এইটা করবো না, যাও এটা নিজে দিয়ে করো। NH3(6) 2+, এটা বলবো না। এটা sp3d2 বললে ময়ূক। আর কেউ বলছো নাকি sp3d2? কে বলছো? জিৎ? DSP3 হয়েছে, কি করে হয়েছে আমি একটু শুনি। হ্যাঁ, 3d8। এক, দুই, তিন, চার, পাঁচ, আর এখানে হচ্ছে 6, 7, 8। ঠিক আছে? এবার তুমি যদি বলো যে স্ট্রং ফিল্ড লিগ্যান্ড আছে, ডি এর অরবিটালটাকে পেয়ার্ড করে দিল, 4টে অরবিটাল হয়ে গেল, তাহলে কটা ফাঁকা পাবে ডি? একটা যদি ডি ফাঁকা পাও তাহলে D2 কি করে করলে তুমি? এই কি করে করলে? তাহলে এস থেকে তো আগে ইলেকট্রন বেরিয়েই গেছে, পিতে তো ইলেকট্রন ছিলই না।
ডিতে যেটা ছিল সেটা তুমি পেয়ার্ড করে দিলে, কিন্তু তার ফলে তো একটা ঘর ফাঁকা পেলে, আর একটা ঘর কোথায়? ডি আর কোথায়? DsP3 হাইব্রিডাইজেশন হয় শুনেছো কোনোদিন? 6 কোঅর্ডিনেটেড DsP3 হাইব্রিডাইজেশন হয়? 6 কোঅর্ডিনেটেড হয় sp3d2 বা d2sp3। তাহলে তুমি DsP3 তে 5টা কোঅর্ডিনেশন 5 থাকলে হয়, তাহলে এটা হবে sp3d2। এখানে যদি স্ট্রং ফিল্ড লিগ্যান্ড থাকলে তাহলেও হবে, উইক ফিল্ড লিগ্যান্ড থাকলে তাই হবে। দেখে নাও, তোমাকে যদি এরকম দিয়ে দেয় NiCl6 2+, 2+ তো নয়, NiCl6 4-, তাহলে একই জিনিস হবে, কারণ এখানে দুটো অরবিটাল ফাঁকা তুমি করতেই পারবে না ডি এর। ঠিক আছে, আর দুটো দিচ্ছি, এটা বাড়িতে করবে। FeCN6 3-, আর একটা হচ্ছে FeH2O6 2+ বা 3+, যা করবে 3+ই করে দিই, তাহলে এই দুটো করবে, বা 2+, তেমন আছে 2+ই থাকুক, এই দুটো করবে তো নিজে থেকে। এইটা FeCN6 3- আর FeH2O6 2+। এরকম আরো অনেক আছে, ঠিক আছে, বইয়ে হেল্প নেবে, বই থেকে অনেকগুলো আছে, সেগুলো করবে। CBSE বোর্ডেরও কিছু কোশ্চেন আছে আমার কাছে, সেগুলো দিচ্ছি না, যাও। তাহলে ব্যালেন্স বন্ড থিওরি থেকে মোটামুটি একটা আইডিয়া আমাদের হয়ে গেছে, না হয়নি? লিমিটেশন দেবে, ব্যালেন্স বন্ড থিওরির সীমাবদ্ধতা পরীক্ষায় দেয় কিন্তু 1 নম্বরের একটা কোশ্চেন। যেমন প্রথম সীমাবদ্ধতা হচ্ছে যে কোঅর্ডিনেশন নাম্বার 4 এটা টেট্রাহেড্রাল হবে না স্কোয়ার প্ল্যানার হবে, ব্যালেন্স বন্ড থিওরি দিয়ে বলা যায় না। কি বললাম? এটা টেট্রাহেড্রাল হবে না স্কোয়ার প্ল্যানার হবে, ব্যালেন্স বন্ড থিওরি দিয়ে এটা বলা যায় না। আমি আগে বলেছি স্ট্রং ফিল্ড উইক ফিল্ড লিগ্যান্ডটা ব্যালেন্স বন্ড থিওরির কনসেপ্ট নয়। আচ্ছা, আর একটা কি, যে অনেক সময় যে ইনার অরবাইটাল না আউটার অরবাইটাল হবে, সেটাও কিন্তু বলা যায় না, কারণ এখানে আবার দেখো স্ট্রং ফিল্ড আর উইক ফিল্ডের ব্যাপারটা আসবে। তাহলে ইনার অরবাইটাল হবে না আউটার অরবাইটাল হবে, সেই রিজনটাও এক্সপ্লেন করতে পারে না ও। আচ্ছা, কালার অফ দ্য কোঅর্ডিনেশন কম্পাউন্ড, এটা এক্সপ্লেন করতে পারে না। আর লাস্ট যেটা উইক ফিল্ড লিগ্যান্ড আর স্ট্রং ফিল্ড লিগ্যান্ড, এই সম্পর্কে ব্যালেন্স বন্ড থিওরি কিছু বলতে পারে না। লিমিটেশন গুলো কি বললাম শুনলে? স্ট্রং ফিল্ড লিগ্যান্ড আর উইক ফিল্ড লিগ্যান্ডের পার্থক্য করতে পারে না ব্যালেন্স বন্ড থিওরি। কালার অফ দ্য কোঅর্ডিনেশন কম্পাউন্ড এক্সপ্লেন করতে পারে না ব্যালেন্স বন্ড থিওরি। ইনার অরবাইটাল হবে না আউটার অরবাইটাল হবে সেটাও বলতে পারে না, ব্যাখ্যা করতে পারে না কারণটা। আর টেট্রাহেড্রাল জিওমেট্রি হবে না স্কোয়ার প্ল্যানার হবে 4 কোঅর্ডিনেটেড হলে, সেটার ব্যাখ্যাও কিন্তু ব্যালেন্স বন্ড থিওরি বলতে পারে না বা করতে পারে না। তাহলে এটা হচ্ছে ব্যালেন্স বন্ড থিওরির সীমাবদ্ধতা। WSL মানে উইক ফিল্ড লিগ্যান্ড আর SFL মানে স্ট্রং ফিল্ড লিগ্যান্ড। ঠিক আছে, এবার একটা জিনিস যেটা আমরা আলোচনা করব, যেটা ব্যালেন্স বন্ড থিওরি বা ক্রিস্টাল ফিল্ড থিওরি নয়, কিন্তু এই জিনিসটা আমাদের আছে। যেমন একটা কোঅর্ডিনেশন যৌগ যখন তৈরি হয়, সেই কোঅর্ডিনেশন যৌগ তৈরি হওয়ার জন্য একটা মেটাল থাকে অবশ্যই, আর তার সাথে একটা লিগ্যান্ড থাকে।
এবার কতগুলো লিগ্যান্ড থাকতে পারে ডিপেন্ড করে কোঅর্ডিনেশন নাম্বারের উপর। যদি এটা মনোডেন্টেড লিগ্যান্ড থাকে আর এইখানে যদি n সংখ্যক লিগ্যান্ড যুক্ত হয়, তাহলে যে যৌগটা তৈরি হয় সেটা হচ্ছে M L আর নিচে N, এই যৌগটা তৈরি হয়। এবার আধানের উপর ডিপেন্ড করে, যেমন আধান থাকে, আধানটা আমি লিখছি না, এই যৌগটা তৈরি হয়। এখানে আমি দেখো উভয়মুখী চিহ্ন দিয়েছি। এখন এটা যদি উভয়মুখী হয় তাহলে একটা সাম্য ধ্রুবক পাওয়া যায়। সেই সাম্য ধ্রুবককে বলা হয় স্টেবিলিটি কনস্ট্যান্ট। স্টেবিলিটি কনস্ট্যান্ট বা সুস্থিতি ধ্রুবক বলা হয় এটাকে, সুস্থিতি ধ্রুবক। বা ফরমেশন কনস্ট্যান্টও বলা হয়। বা স্টেবিলিটি কনস্ট্যান্ট। সেটা সমান কি হয়? সেটা সমান হয় এই ওপরে যে যৌগটা আছে তার গাঢ়ত্ব, আমি এখানে কনসেন্ট্রেশন লিখছি, হ্যাঁ, কনসেন্ট্রেশন অফ ml n, আর এটা হচ্ছে কনসেন্ট্রেশন অফ m ইন্টু কনসেন্ট্রেশন অফ l টু দি পাওয়ার n। এটা জানা আছে, দেখবে তোমাদের সাম্য যে চ্যাপ্টারটা ছিল, রাসায়নিক সাম্য আর আয়নিক সাম্য, ক্লাস 11 এখানে ছিল এটা। বিক্রিয়াজাত পদার্থের গাঢ়ত্ব বা বিক্রিয়ক পদার্থের গাঢ়ত্ব। এই কে এর মানটা যত বেশি হয়, কে এর মান যত বেশি হয়, এই যৌগটা তত স্টেবল হয় বা তত বেশি উৎপন্ন হয়, তত বেশি তৈরি হয়, তাই তো? কে এর মান যত বেশি হয়, উপরের পরিমাণটা বেশি থাকবে মানে কি, স্টেবিলিটি বেশি, ডান দিকে রিয়াকশনটা যাবে। এবার রিয়াকশনটা যদি ঘুরিয়ে লিখি আমি, তাহলে কিরকম দেখতে হবে? এরকম দেখতে হবে। এইখানে একটা ধ্রুবক পাই, এই ধ্রুবকটাকে বলা হয় ইনস্টেবিলিটি কনস্ট্যান্ট, অস্থায়ী ধ্রুবক বলা হয়। এটাকে কি বলা হয়? ইনস্টেবিলিটি। আমি INS লিখে দিচ্ছি, বা ইনস্টেবিলিটি বানান করে লিখবে, ইনস্টেবিলিটি কনস্ট্যান্ট। এটা সমান কি হবে? উল্টোটা হবে। এইটা হয়ে যাবে। এবার একে বলছি অস্থায়ী ধ্রুবক বা বিয়োজন ধ্রুবকও বলতে পারি। এর মান যত বেশি হবে কি হবে বলো? এই যৌগটা তত বেশি আনস্টেবল, এই যৌগটা তত বেশি আনস্টেবল হবে, বা বলতে পারি বিয়োজিত হয়ে যাবে, তত বেশি বিয়োজিত হবে, ডিসোসিয়েট হয়ে যাবে। ঠিক আছে? আর একটা আছে যে এইটা যে তৈরি হয়েছে, একবারে যেটা তৈরি হয়েছে, যদি ধাপে ধাপে তৈরি হতে হয় না, এখানে n এর মান 6, তাহলে প্রথম ধাপে একটা লিগ্যান্ড, দ্বিতীয় ধাপে দুটো লিগ্যান্ড, তৃতীয় ধাপে এরকম করে যদি যুক্ত হতে হয় না, এরকম করে লিখছি আমি, একটা M একটা L এর সাথে বিক্রিয়া করে তৈরি হলো Ml। এক্ষেত্রে একটা ধ্রুবক পাবে, সেটাকে বলছি K1। সেটা সমান কি হবে? কনসেন্ট্রেশন অফ Ml বাই কনসেন্ট্রেশন ইন্টু M, কনসেন্ট্রেশন ইন্টু L, ইন্টু কনসেন্ট্রেশন L। আচ্ছা, এখানে যদি আবার এটা যুক্তি করি, Ml এর সাথে আবার L যুক্ত করি, তাহলে Ml2, তাহলে এটাকে বলছি K2। তাহলে K2 সমান কি হবে? কনসেন্ট্রেশন অফ Ml2, কনসেন্ট্রেশন অফ Ml ইন্টু কনসেন্ট্রেশন অফ L। এরকম করে ডট ডট করে যদি যাও, তাহলে কি পাবে? মানে Ml n-1 প্লাস L, তাহলে কি তৈরি হয় বলো? Ml টু দি পাওয়ার Mln টু দি পাওয়ার না Mln, এখানে হবে Kn। Kn সমান একটু আগে লিখেছি কনসেন্ট্রেশন অফ, এটা যদি থার্ড ব্র্যাকেটে লিখি তাহলে এরকম করে লিখবো, আর যদি থার্ড ব্র্যাকেটে না লিখি তাহলে থার্ড ব্র্যাকেট দিয়ে লিখতে পারি।
এইটা পাবো। এই প্রত্যেক যে K1 K2 K3 এইগুলোকে বলা হয় ক্রমিক গঠন ধ্রুবক। K1 K2 K3 ডট ডট এগুলোকে বলা হয় Kn পর্যন্ত ক্রমিক গঠন ধ্রুবক বা স্টেবিলিটি কনস্ট্যান্ট। স্টেপ ওয়াইজ ফরমেশন কনস্ট্যান্ট বলা হয়, স্টেপ ওয়াইজ ফরমেশন কনস্ট্যান্ট বা স্টেপ ওয়াইজ স্টেবিলিটি কনস্ট্যান্ট। আর 1/Kn কে কি বলা হয়? 1/Kn বলো কি বলা হবে? বলতে পারি যে ইনস্টেবিলিটি কনস্ট্যান্ট। ইনস্টেবিলিটি কনস্ট্যান্ট বা একে দুস্থায়ী ধ্রুবক বলা হয়, দুস্থিতি ধ্রুবক। দুস্থিতি, সুস্থিতির অপোজিট, দুস্থিতি ধ্রুবক। মোট কথা কি? মোট কথা হচ্ছে যে Kn এর মান যত বেশি হবে বা স্টেবিলিটি কনস্ট্যান্টের মান যত বেশি হবে সেই জটিল যৌগের স্থায়িত্ব তত বেশি হবে। আর 1/Kn এর মান যত বেশি হবে তত ইনস্টেবিলিটি কনস্ট্যান্টের মান বেশি হবে, জটিল যৌগের স্টেবিলিটি তত কম হবে। ঠিক আছে? আর একটা জিনিস আছে এখানে, এখানে লিখছি জায়গা করে, এই যে K1 এটাকে লেখা হয় β1 ও বলা হয়, এটাকে β1। একে বলা হয় সামগ্রিক ধ্রুবক। সামগ্রিক ধ্রুবককে কিভাবে চিহ্নিত করা হয়? βn দিয়ে চিহ্নিত করা হয়, ওভারঅল কনস্ট্যান্ট। যেমন K1 সমান β1, আচ্ছা K1 ইন্টু K2 সমান হচ্ছে β2, K1 ইন্টু K2 ইন্টু K3 এটাকে বলছি β3। তাহলে βn টা কি হবে গো? βn K1 ইন্টু K2 ইন্টু K3 ডট ডট করে Kn পর্যন্ত। একে বলা হয় সামগ্রিক গঠন ধ্রুবক বা সামগ্রিক কোঅর্ডিনেশন যৌগের সামগ্রিক সুস্থিতি ধ্রুবক, ওভারঅল স্টেবিলিটি কনস্ট্যান্ট। ওভারঅল স্টেবিলিটি কনস্ট্যান্ট এটা প্রুভ করা যায়, এই যে আমি এটা লিখেছি তো, এটা প্রুভ করা যায়। K1 ইন্টু K2 ইন্টু K3 সমান β3, এটা প্রুভ করা যায়। যদি বই থাকে তাহলে বইতেই দেখতে পারো, বা আমি এটা প্রুভ করে দেবো। এটা প্রুভ করা যায়। আচ্ছা বইটা আমি দেখিয়ে দিচ্ছি কোথায় আছে। এইখানে আছে, এখানে ml প্লাস l সমান ml2 এখানে করবে, এটা প্রমাণ করা যায় যে K1 ইন্টু K2 ইন্টু K3 সমান β3, এটা প্রমাণ করা যায়। আর একটা জিনিস যেটা ছোট্ট করে বলে দিই, তাহলে 1/βn টাও বোঝা যাচ্ছে কি? এটা যদি সামগ্রিক স্টেবিলিটি কনস্ট্যান্ট হয়, ওভারঅল স্টেবিলিটি কনস্ট্যান্ট হয়, তাহলে এটা ওভারঅল আনস্টেবিলিটি কনস্ট্যান্ট বা ইনস্টেবিলিটি কনস্ট্যান্ট, ইনস্টেবিলিটি বলা হয়, ইনস্টেবিলিটি কনস্ট্যান্ট। এইটার মান যত বেশি হবে যৌগটার স্টেবিলিটি তত কম হবে। ঠিক আছে? এখান পর্যন্ত থাকবে। একটা অঙ্ক আছে, সেই অঙ্কটা একটু বইতে দেখে নেবে, ছোট করে দেওয়া আছে যে কপার NH3 হোল 4 2 প্লাস জটিল যৌগের সামগ্রিক দুস্থিতি ধ্রুবকের মান গণনা করো। দেওয়া আছে β4, β4টা দেওয়া আছে আর β1/β4টা চাইছে আর কি, অনন্য করে দেবে তাহলেই হয়ে গেল। এখান পর্যন্ত একটু পড়ে নেবে বই থেকে, স্টেবিলিটি কনস্ট্যান্ট আর ইনস্টেবিলিটি কনস্ট্যান্ট পর্যন্ত পড়ে নেবে। এখানেই আজকে ক্লাসটা শেষ করছি। কোনো